মোহন মন্দিরের থেকেও বেশি সূর্য মন্দির হওয়ার সম্ভাবনা আছে। যুক্তি, তর্ক, গল্প। আবার যদি উল্টোভাবে বলি, গল্প, তর্ক, যুক্তি, তাহলে হয়তো ব্যাপারটা বুঝতে সুবিধা হবে। অর্থাৎ আমি বর্তমানে যে ইতিহাসগুলো সচরাচর পাওয়া যায় না, সেই বিষয়গুলো নিয়ে আমি কারো না কারো সাহায্যে আপনাদের মাধ্যমে তুলে দেওয়ার চেষ্টা করছি। যেটা প্রয়াস এই মুহূর্তে চলছে আমাদের ভারত বাংলাদেশ সীমান্তে, এইখানে শীতলকুচি, গোসাইহাট, ডাকঘরা, খোলসামারি, এই সমস্ত জায়গায় যে প্রচুর ইতিহাসের আকর ছড়িয়ে আছে, যেগুলোর সঠিক তথ্য নথি পাওয়া যায় না, সেগুলো যারা এই বিষয় নিয়ে অভিজ্ঞ তাদের সাথে কথা বলছি। আমি আমার মতন করে সেটা আপনাদের সামনে উপস্থাপন করছি, যাতে সেখান থেকে যেই বিষয়গুলো বিস্তৃত আছে সেগুলো আলোচনার মাধ্যমে বেরিয়ে আসে। সেই ব্যাপারে সাহায্য করছেন আমাকে জয়ন্ত গুহ ঠাকুরতা, যিনি নিজে ইতিহাসের গবেষণা করেন। আর একজন সাহায্য করছেন দেবাশিস আচার্যি, যিনি বিভিন্ন প্রসঙ্গ তুলে ধরছেন। তো এরকমই একটা বিষয় নিয়ে এর মধ্যে গিয়েছিলাম। চৌধুরী রায়চৌধুরী বাড়ির প্রাচীন মন্দির, ভগ্নপ্রায় প্রাচীন মন্দিরের বিস্তৃত প্রায় অমীমাংসিত ইতিহাস। তো সেইখানে কিছু কথা উঠে এসেছে মন্দিরের সময়কাল এবং মন্দিরের যে আরাধ্য দেবতা সেগুলো নিয়ে। সেখানে দেবাশিস আচার্যি, যিনি নিজে খুব গভীরভাবে ইতিহাসের চর্চা করেন এবং শুধু উনি মুখে কথা নয়, ওনার কাছে নির্দিষ্ট তথ্য প্রমাণ দিয়ে উনি সেগুলোর উপস্থাপন করার চেষ্টা করেন। তো এই ফলনাপুরের যে রায়চৌধুরী বাড়ির ভগ্নপ্রায় মন্দিরের অমীমাংসিত ইতিহাস, সেখানে উনি কিছু কন্ট্রিবিউশন করেছেন ওনার যুক্তি তর্কের মাধ্যমে। তো সেগুলোই এখানে তুলে ধরার চেষ্টা করছি। যুক্তি তর্ক এবং গল্প, তার সেই যুক্তি তর্কের হাত ধরেই ইতিহাসের সত্য বেরিয়ে আসে এবং এর আগেও এসছে, আজকেও আসবে বলে মনে করি। নমস্কার। আজকে ফেসবুকে একটি পোস্ট দেখলাম আমাদের দেবুদার দেবুদার পোস্টটি একটি মন্দিরকে নিয়ে, যেখানে জয়ন্তদা দেবুদা দুজন কমলাপুর গ্রামের মাথাভাঙার কাছাকাছি সেই মন্দিরটিকে নিয়ে ওনারা খুব সুন্দর একটি পোস্ট করেছেন, খুব সুন্দর উপস্থাপনা কথা। আমি দুজন যে আঞ্চলিক ইতিহাস গবেষণা খুবই জরুরি। একটা আঞ্চলিক ইতিহাস গবেষণার মাধ্যমে সেই অঞ্চলের সংস্কৃতি, ভাষা, ঐতিহ্য সবকিছুকে তুলে ধরা হয় এবং সেটা সংরক্ষণ হয়। এই মন্দিরটি নিয়ে কথা বলবার আগে আমার পরিচয় দিই। আমি দেবাশিস আচার্যি, বোলপুর শান্তিনিকেতনে থাকি। একটা মন্দিরকে নিয়ে আলোচনা করতে গেলে যে যোগ্যতা দরকার, সেই যোগ্যতা কিন্তু ছিটেফোঁটাও আমার মধ্যে নেই। আমি ইতিহাসবিদও নই, ইতিহাসের গবেষকও নই। এই মন্দিরটি যেটুকু শোনা যায় সেটি একটি মদনমোহন মন্দির। মদনমোহন মন্দির না হওয়ার কোনো কারণ নেই, হতেই পারে, কিন্তু আমার মনে হয়েছে যে মদনমোহন মন্দিরের থেকেও বেশি সূর্য মন্দির হওয়ার সম্ভাবনা আছে। সূর্য মন্দির হওয়ার সম্ভাবনা কেন আছে? প্রথমত হচ্ছে এই মন্দিরটির যদি কাঠামো দেখা হয়, দ্বিতল বিশিষ্ট। ভিডিওটিতে বলা হয়েছে যে কুচবিহার জেলায় এরকম কোনো মন্দির, দুতলা মন্দির কোথাও কারোর চোখে পড়েনি বা জানা নেই। সূর্য মন্দির যখন তৈরি করা হয় সেটা কিন্তু রথের আদলে, রথ, সূর্যদেব রথে করে যাচ্ছেন, সেই জন্য সেই মন্দিরগুলো সবসময় দুটো তলাতে থাকে। এই মন্দির ক্ষেত্রেও সেটা দেখা গেছে। এইবার এই মন্দিরের গায়ে যে ভাস্কর্যগুলো, সেই ভাস্কর্য কিন্তু সবই ধ্বংস হয়ে গেছে বা নেই বললেই চলে। তার মধ্যে দুটো ভাস্কর্য আছে। সেই ভাস্কর্যের মধ্যে একটি তীর নিয়ে একটি ছবি, আর একটি হচ্ছে যুগল ছবি ভাস্কর্য।
এইবার সূর্য মন্দিরের গায়ে এই তীর ধনুকের ছবি কি থাকতে পারে কি পারে না, আর কৃষ্ণ মন্দিরে সেটা থাকে কি থাকে না, এটা একটা বিষয়। সব থেকে আগে বলে নেওয়া দরকার যে এই যে ছিটমহল, এটা কিন্তু দীর্ঘদিন আমাদের কিন্তু অজানা জায়গা ছিল। ছিটমহলের ইতিহাস যথেষ্ট আপনারা জানেন, জয়ন্তদাও কিছুটা বলেছে বা এই বিষয়ের উপর যথেষ্ট গবেষণা করেছেন, ওই অঞ্চলের অনেকেই আছেন। তো ছিটমহলে থাকার ফলে আমাদের এটা জানা ছিল না, এবং বিনিময়ের পরে সেটা সম্পর্কে জানা যায়। মন্দিরটি প্রায় ধ্বংসের শেষ পর্যায়ে চলে এসছে। তাহলে মন্দিরটি অনেক পুরনো হবে। কত পুরনো হতে পারে? একজন পুরাতত্ত্ব বিভাগের আধিকারিক তিনি মোটামুটি একটা কিছু ধারণা করেছেন, মন্দিরকে দেখে তারা কিছু বলেছেন। এইবার ভাবতে হবে এই মন্দিরটি কত পুরনো হতে পারে। এখানে একটা কথা বলে রাখি যে একটা মন্দিরকে দিয়ে শুধুমাত্র মন্দিরকে বিচার করা যায় না। যেমন একটি বিশেষ সম্প্রদায় তাদের মৌলবাদের জন্য বহু মন্দিরকে ধ্বংস করেছে, এবং সেই জায়গাতে পরবর্তী সময় আরো সেটাকে আবার পুনর্নির্মাণও হয়েছে। উদাহরণ হিসাবে জল্পেশের মন্দির সম্পূর্ণ ধ্বংস হয়। সেই জল্পেশ মন্দির কামরূপের কামতাপুরের সেন বংশীয়দের সময়ের এই মন্দির ছিল, পরে সেটি হারিয়ে যায়, সেটিকে আবার পুনর্নির্মাণ করা হয়। ওই অঞ্চলে প্রচুর মন্দির আছে। এই মন্দিরটি যে সেরকম হবে না তারই বা কি মানে আছে। এবার কথা হলো সূর্য মন্দির। সূর্য মন্দির বলার আগে আমাদের ভাবতে হবে যে আমাদের ধর্মে দ্বৈত অদ্বৈত বিভিন্ন রকম ধারা আছে, চিন্তাভাবনা আছে। তার মধ্যে আমরা যারা পঞ্চভূতে বিশ্বাসী, পঞ্চভূত খুব সহজভাবে কি? পঞ্চভূত হচ্ছে পৃথিবী, অগ্নি, বায়ু, আকাশ, জল। এই পাঁচটি যে ভূত, তাদের জন্য পাঁচটি দেবতার আমরা উপাসনা করি। সেই পাঁচটা দেবতা কি কি? পাঁচটা দেবতা হলো গণেশ, সূর্য, বিষ্ণু, শিব এবং শক্তি। এই পাঁচ দেবতার পুজোই করা হলেও আমাদের বিশেষ আরাধ্য দেবতা থাকে, যাকে আমরা ইষ্টও বলে থাকি। তাকে মাঝখানে রেখে চারজনকে চারদিকে রাখি। যার যে ইষ্ট দেবী বা দেবতা যাকে বিশেষ প্রাধান্য দেওয়া হয়, সেই অনুযায়ী আমাদের কিন্তু কিছু নামকরণ হয়। যেমন গণেশের যারা পূজারী মুখ্যত, তারা হচ্ছে গণপত্য, সূর্যের উপাসক সৌর, শিবের উপাসক শৈব, শক্তির উপাসক শাক্ত, এবং নারায়ণের যে উপাসক তারা হচ্ছে বৈষ্ণব বা বিষ্ণুর উপাসক বৈষ্ণব। এবার এক একটা দেবতার বিভিন্ন প্রকারভেদ আছে তার রূপে, কিন্তু মেনলি পাঁচজন। তো সূর্যের পুজো এই অঞ্চলে কি হতো? হ্যাঁ, হতো। বহু আগে, মোটামুটি 1100, 1200, 1300, 1400 এরকম সময়গুলোতে যথেষ্ট পরিমাণে কিন্তু এই অঞ্চলে, কুচবিহার বা এই অঞ্চলে কিন্তু প্রচলন ছিল। সৌর অনেক সম্প্রদায় তারা এবং পরবর্তী সময় আস্তে আস্তে পরিবর্তন হয়েছে। তো এই সূর্য মন্দিরের গায়ে এটা যে ভাস্কর্যটি আছে, তার মধ্যে যেটিকে আমি দেখতে পাচ্ছি ছবিতে, ওনারা যে গেছিলেন, যে ছবি বা ভিডিও আপলোড করেছেন, সেখানে যে তীর ধনুক নিয়ে যিনি আছেন তিনি কে? এখানে একটা জিনিস জানতে হবে। সূর্য মন্দির যেমন বললাম সবসময় একটা রথের আকারে হয়, তার দুটো তলা থাকে, এবং সেই গায়ে যে ভাস্কর্য থাকে তার মধ্যে রথের চাকা থাকে, যেটা এখানে খুঁজে পাওয়া যায়নি বা দেখা যায়নি। হয়তো ভেঙে গেছে, নষ্ট হয়ে গেছে, হয়তো ছিলও না। আমি যেগুলো বলছি সবই যে সত্য নাও হতে পারে। আমি প্রথমেই বলে নিয়েছি আমি ইতিহাসবিদ নই। কিন্তু ওই তীর ধনুকের উনি কে? সূর্যের যারা পুজো করেন জানি, সৌর, এছাড়াও আরেকটি সম্প্রদায় আমরা দেখেছি যে ছট পুজোর সময় একদিন বিকাল করা হয়। তো অনেকের ধারণা এই ছট পুজো হচ্ছে সূর্যের পুজো। নয়, সূর্যের পুজো নয়। সূর্যের সাথে লেগে থাকে ছটা বা রশ্মি। এই রশ্মি সকালের একটি রশ্মি এবং বিকালের, দুজনকে দুটো নাম দেওয়া হয়, এবং এদেরকে মনে করা হয় যে সূর্যের এরা হচ্ছেন সাথী বা স্ত্রী, যাই বলুন সেটা। তো এই সূর্য মন্দিরে যেটা হয়, যে সূর্য মন্দিরে
এই তীর ধনুক নিয়ে যে থাকা, সেটা হচ্ছে অন্ধকারের দিকে তীর যাচ্ছে আলোকের। সূর্য মন্দিরের গায়ে এই ভাস্কর্যটি কিন্তু খুব কমন। এইটুকু একটা ছোট্ট প্রমাণ পাওয়া গেছে। আর যুগল বা মৈথুনরত যদি থাকে সেটা আমি বলতে পারছি না। অনেক মন্দিরে সেই সময় একটা রীতি ছিল, কোণারকের মন্দিরেও আছে। এইবার কথা হলো যে এইটুকু অব্দি তো বোঝা গেল যে হ্যাঁ, এটা সূর্য মন্দির হলেও হতে পারে, কারণ ভূতল বিশিষ্ট, তার গায়ে এই মূর্তি আছে। এবং আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে যে এই মন্দিরের আশেপাশে আরো কয়েকটা কিছু ছিল কাঠামো, সেটা ভেঙে ধসে পড়ে গেছে, সেটা কিন্তু দেখা গেছে, ভিডিওতে দেখেছি। জেনারেলি সূর্য মন্দিরের সাথে আরো কয়েকটা এরকম রথ থাকে, রথের আকারে বা চালার আকারে থাকে, এবং এই মন্দিরের উপরেও দেখবেন একটা রথের মতন চূড়ো আছে। সেগুলো হয়তো ভেঙে গেছে। 5টা এরকম মন্দির থাকে সূর্য মন্দিরের সংলগ্ন। এইবার আসা যাক যে আর কি কোনো প্রমাণ আছে। আজকে এটা আমি ধরে নিলাম কামতা বা তার আগে কামরূপের সেই সময়কার যদি হয় 1100 সালে, সেই সময় এই অঞ্চলে প্রচলন ছিল এই সূর্য পুজোর। পরবর্তীতে সূর্য মন্দির ছিল, কিন্তু কোনো এক বিশেষ সম্প্রদায় হয়তো তাকে যা হোক হয়েছে, সেগুলো বিতর্কিত বিষয়, প্রমাণের অভাবে সেগুলো বলা যায় না। আমি ধরে নিলাম পরবর্তীতে কোনো এক জমিদার সেই মন্দিরকে সংস্কার করে আবার নির্মাণ। তারপরে কি হলো? ছিটমহল হলো। ছিটমহল হওয়ার পরে আজকে এই মন্দির, এত বড় যে মন্দির, সেই মন্দিরে একটা প্রতিষ্ঠিত কোনো ধাতব মূর্তি বা প্রতিষ্ঠিত কোনো পাথরের মূর্তি নেই। যেটা আছে সেটা এই মন্দিরের সাথে ঠিক খাপ খায় না। এখন ওখানকার যারা স্থানীয় আছেন তারা এটাকে মদনমোহন মন্দির বলছেন, তারা বলতেই পারেন। তার কারণ একটাই, যদি আমি ধরেই নিই 1200, 1300, 1400, 1500, যা কোনো সালের একটাই হবে। এক একটা জেনারেশন হচ্ছে 25 বছর হিসেব করা হয়, 100 বছরের 4টা জেনারেশন। যদি আমি 500 বছরেরও হিসেব করি যে 500 বছরের পুরনো, তাহলে পরে 20টি জেনারেশন চলে গেছে। তো এটা তুই যা আসুক পরম্পরায়, আস্তে আস্তে সেগুলো বিস্তৃত হয়ে যায়। এবার কুচবিহার রাজা, উনি মদনমোহনের উপাসক ছিলেন। সেই সময় এই মন্দিরটিতে মদনমোহনের এত প্রভাবে মদনমোহন মন্দির হতেই পারে, কিন্তু এটা পূর্বে সূর্য মন্দির ছিল। এবার বিষয় হলো যে এই যে গ্রামটি, এই গ্রামটি কোথায়? এই গ্রামটি হচ্ছে শীতলকুচিতে, 5 কিলোমিটার দূরত্বে। তো শীতলকুচিতে ব্রিটিশ ভারতে একটি সূর্য মন্দির বা সূর্য মূর্তি কিন্তু উদ্ধার করা হয়েছিল, যেটা উদ্ধার করেছিল আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, ভারতের পুরাতত্ত্ব ব্রিটিশ ভারতের। এবং সেটি তারা সংগ্রহ করে কোনো মিউজিয়ামে হয় রেখেছেন বা কী করেছেন, সেই বর্তমান তথ্য আমার কাছে নেই। কিন্তু ওরা কিন্তু শীতলকুচি থেকে এই সূর্য মূর্তি তারা সংগ্রহ করেছিলেন বা উদ্ধার করেছিলেন বা নিয়ে গেছিলেন, কিছু একটা হবে। এই মূর্তিটির ছবি আমার কাছে আছে, আমি আপনাদের দেখাচ্ছি এই ভিডিওতে। এইবার সেই মূর্তিটি পাথরের মূর্তি, এবং তার বিস্তারিত আমি যাচ্ছি না, কারণ একটা মূর্তিকে যারা বিশ্লেষণ করে তারা বিভিন্নভাবে বিশ্লেষণ করেন বিভিন্ন জিনিস থেকে, সেটা আপনারা ছবি দেখে নেবেন। এই মূর্তিটি কিন্তু এই মন্দিরের সাথে মানানসই, এবং শীতলকুচিতে সূর্য মন্দির আমার জানা নেই এটা ছাড়া যে আর কোথাও সূর্য মন্দির ছিল বা আছে। এই মন্দিরটি এখন শেষ লগ্নে চলে এসছে। একে সংরক্ষণ করা যাবে না এমন নয়, এটাকে সংরক্ষণ করা যাবে এবং সংরক্ষণ করা উচিত। যেটা সংরক্ষণ করা যাবে সেটা হচ্ছে নতুন করে তার তৈরি করা যাবে না, গাছগুলো কেটে ফেললে মন্দির ধসে পড়ে যাবে। কিন্তু স্টিলের রড দিয়ে চারদিকটাকে পুরো আটকে দিয়ে জালের মতন করে যদি ধরে রাখা যায়, তাহলে বেশ কয়েকশো বছর সেটাকে আটকে রাখা যাবে। যদি সরকার, জনগণের দাবি থাকে, এবং উপরে মন্দিরের উপরে একটা শেড, যাতে বৃষ্টি ধসে পড়ে না যায়, কারণ এটা একটা ঐতিহাসিক গুরুত্বপূর্ণ মন্দির, অত্যন্ত প্রাচীন মন্দির। এই বিষয়টা আমি যেগুলো বললাম, এগুলোর উপর চিন্তা ভাবনা করে ইতিহাসবিদরা দেখুক, যদি তাদের কাছে মনে হয় যে কিছু আছে তথ্য এর মধ্যে সংরক্ষণ করবার পক্ষে। আমি এই মূর্তিটার ছবিটা আমি দিয়ে দিচ্ছি, ছবিটা দেখবেন। আর্কিওলজিক্যাল সার্ভে সেই বহু প্রাচীন নথিতে ওদের যে ছবিগুলো রেখেছিল, যেগুলো উদ্ধারকৃত, সেটা ওর বর্তমান আমি জানি না, আমি আগেই বলেছি।
যাই হোক, আমি সূর্য মন্দির বলেই আমি বিশ্বাস করি বিভিন্ন তত্ত্বের উপর, যেটুকু এখন ধ্বংসের শেষ প্রান্তে এসছে সেই জায়গা থেকে। এবার বাকিটা ইতিহাসবিদরা বুঝবেন। ভালো থাকবেন। খুব ভালো লাগলো দেবুদা, জয়ন্তদা, আবারও তাদেরকে ধন্যবাদ জানাই। নমস্কার।